96,500 কুলম্ব ইকুয়ালস টু 6.02 × 10⁻23 খানা ইলেকট্রন। তাহলে 3600 কুলম্ব ইকুয়ালস টু কতগুলি ইলেকট্রন হবে সেই ফরম্যাটটা লেখ। সিক্স পয়েন্ট জিরো টু টু আর 622-এর মধ্যে ডিফারেন্স আছে, আশা করি সৌমিক সেটা বুঝিস, তাই তো? সিক্স পয়েন্ট জিরো টু টু বলেছি আমি, ওটা তুই ওটা 6.022 বলেছি, 3-4বার মনে হয় চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি 6.022। ডিভাইডেড বাই কত করেছিস দেখি, খাতাটা দেখি তুই। 96,500 কুলম্ব ইকুয়ালস টু 6.02 × 10⁻23 খানা ইলেকট্রন। তাহলে 3600 কুলম্ব ইকুয়ালস টু কটা ইলেকট্রন? তার ভার্সান কি এটা হয়? এ তো ঐকিক নিয়ম। নিজেকে প্রশ্ন করে, এটা ক্লাস 5-এর ঐকিক নিয়ম চলছে। 96,500 কুলম্ব ইকুয়ালস টু 6.02 × 10⁻23 খানা ইলেকট্রন। তাহলে 3600 কুলম্ব ইকুয়ালস টু কটা ইলেকট্রন? কর ওই ফরম্যাটটা বার কর। এটা ক্লাস 5-এর ঐকিক নিয়মের অঙ্ক, এখন আমি কেমিস্ট্রির মধ্যে নেই, ক্লাস 5-এর ঐকিক নিয়ম শেখাচ্ছি তোকে। দুজনকেই শেখাচ্ছি তাই তো মনে হচ্ছে আমার। কনফিডেন্স আছে তোর অ্যান্সারের পিছনে সৌমিক? তোর অ্যান্সারে কি কনফিডেন্স আছে? কনফিডেন্স নেই এই অ্যান্সারে? ক্লাস 5-এ এসব পড়িসনি নাকি? ঐকিক নিয়ম করেছিলি ক্লাস 5-এ নাকি ফাঁকি দিয়েছিস তখন? ভেবেছিস ঠিক ফাইনালে মেরে দেবো? ক্লাস 5-এর দিকে তাকা, দিকে তাকা, ক্লাস 5-এর অঙ্ক তোকে শেখাচ্ছি। তো কনফিডেন্স নেই অ্যান্সারের পিছনে। তোকে ক্লাস 5-এ এসব কোশ্চেন করতো কি, 10টা ইটের ওজন 100 কেজি, 10টা ইটের ওজন সাপোজ 200 কেজি, তাহলে 20টা ইটের ওজন কত হবে? কীভাবে করতে সেই অঙ্ক? ক্লাস 5। এদিকে তাকা, লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পেলে পাবি, আমার কিছু যায় আসে না। 10টা ইটের ওজন 200 কেজি, 20টা ইটের ওজন কত হবে? কীভাবে করতাম? 10টার ওজন 200, একটার ওজন কত হবে? কীভাবে করব? 200 × 10 করি ভাই, 2000 কেজি হয়ে যাবে একটার ওজন। 10টা ইটের ওজন 200 কেজি, একটার ওজন কত হবে? 200/10। 20টার ওজন কত হবে? 200/10 × 20। তাহলে এইবারে বল কোনটা ফরম্যাট হবে? আমি দুঃখের সাথে বলছি, তোদের যদি জেই বা নিটের টার্গেট থাকে তাহলে এই মুহূর্তে জেই বা নিট ছেড়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশোনাকে ভালো করে কর। রিয়েলিটি, আমি কোনো ভাই এরকম ফেক আশা দিতে পারবো না, কারণ তোদের ম্যাথসের অবস্থা খুবই খারাপ। আর জেই নিটে গেলে তো ভাই তোকে অঙ্ক করতে হবে, সে নিটে গেলেও তোকে বায়োলজি বাদ দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি করতে হবে, তার মধ্যে অঙ্কই আছে। জেই মেন্সে তো অঙ্কই বেসিক্যালি, ফিজিক্সেও অঙ্ক, কেমিস্ট্রিতে মধ্যেও ম্যাক্সিমাম পার্টি অঙ্কই থাকবে, ফিজিক্যাল কেমিস্ট্রি, আর অঙ্কতে তো অঙ্ক থাকবেই। দুঃখের সাথে বলছি, আমি ওরকম ফেক আশা দিতে পারবো না। যদি তোর টার্গেট থাকে জেই মেন্স, ছেড়ে দিয়ে এই মুহূর্তে তুই বোর্ড এক্সামের জন্য ভালো করে পড়, কারণ এই বেসিক লেভেলের অঙ্ক না পারলে ভাই আমি আলটিমেটলি ওই জেই বা নিটের কথা ভেবে লাভ নেই, সোজা কথা। তাহলে এই হচ্ছে আমার 3600 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 96,500, এই হচ্ছে আমার কিসের ভ্যালু? তাহলে অতগুলো ইলেকট্রন আমার হবে। এবার ক্যালকুলেটার নিবি, ভ্যালু বসাবি, যা আসবে তাই। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, পরের কোশ্চেন লিখছিস, লেখ।
পরের কোশ্চেন নিচ দিয়ে যদিও আসে কিনা দেখছি। বেসান্ত জানুয়ারি 24-31 এ। বেসান্ত জানুয়ারি। আচ্ছা কোশ্চেন লেখ চল, একটা ভালো অঙ্ক আছে। লেখ একটা সেল রিপ্রেজেন্টেশন তোকে বলছি, সেল রিপ্রেজেন্টেশন বলছি। এফি সলিড স্ল্যাশ এফি প্লাস টু, এফি সলিড স্ল্যাশ এফি প্লাস টু, এফি প্লাস টুর পাশে ব্র্যাকেটে লিখছি 0.1 মোলার, 0.1 মোলার ব্র্যাকেট ক্লোজ, তারপরে সল্ট ব্রিজ, তারপর লিখছে হচ্ছে এইচ প্লাস ব্র্যাকেটে লিখবো এক্স মোলার, আবার ব্র্যাকেট ক্লোজ, আবার স্ল্যাশ বা সিঙ্গেল দাগ যেটা দিতাম, স্ল্যাশ বা সিঙ্গেল দাগ, তারপর লিখছি এইচ টু গ্যাস ব্র্যাকেটে লিখ 1 বার লিখেছিস 1 বার। আবার একটা সিঙ্গেল দাগ দে, সিঙ্গেল দাগ, আবার এইচ টু গ্যাস ব্র্যাকেটে 1 বার লিখেছিস, তারপরে আবার একটা সিঙ্গেল দাগ দিচ্ছিস, সিঙ্গেল দাগ দিয়ে লিখছিস কি প্ল্যাটিনাম সলিড। হ্যাঁ স্ল্যাশ দিয়ে, পুরোটা হচ্ছে আমার সেল রিপ্রেজেন্টেশনের মধ্যে ছিল। স্ল্যাশ মানে সিঙ্গেল দাগ যেরকমভাবে করতাম সেল রিপ্রেজেন্টেশনের মধ্যে আমার জানা আছে সিঙ্গেল দাগ মানে কি। এই হচ্ছে তোর কাছে দেওয়া আছে। আর দেওয়া আছে কি লেখ, কোষটির 298 কেলভিন উষ্ণতায় ইএমএফ এর মান, কোষটির 298 কেলভিন উষ্ণতায় ইএমএফ এর মান 0.1745 ভোল্ট। কোষটির 298 কেলভিন উষ্ণতায় ইএমএফ এর মান 0.1745 ভোল্ট। প্রশ্ন লেখ, ফার্স্ট প্রশ্ন, দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব নির্ণয় করো। দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, দ্রবণের পিএইচ নির্ণয় করো। দ্রবণের H+ আয়নের গাঢ়ত্ব নির্ণয় করো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, দ্রবণের পিএইচ নির্ণয় করো। এই হচ্ছে দুখানা কোশ্চেন, ওভারঅল আছে হচ্ছে 3 নাম্বার। আমাকে সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, সেল রিপ্রেজেন্টেশন দেখে গেছিস। সল্ট ব্রিজ মাঝখানে, বাঁ দিকে আমার হচ্ছে অক্সিডেশন পার্ট, ডান দিকে হচ্ছে আমার রিডাকশন পার্ট। বাঁ দিকে হয় জারণ, ডান দিকে হয় বিজারণ, আমার তো জানা আছে, ঠিক আছে। আমাকে বার করতে হবে কি, ফার্স্ট কোশ্চেন বলেছে দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব, সেকেন্ড কোশ্চেন বলেছে কি পিএইচ এর মান নির্ণয় করো। আচ্ছা পিএইচ ইকুয়ালস টু কী হয়, পিএইচ ইকুয়ালস টু ক্লাস 11-এ পড়েছি। পিএইচ এর ফর্মুলা কী ছিল, পিএইচ এর ফর্মুলা মনে আছে, ক্লাস 11-এ পড়েছিলাম। পিএইচ ইকুয়ালস টু ফর্মুলা ক্লাস 11-এ পিএইচ এর ফর্মুলা ছিল হচ্ছে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ, খাতার মধ্যে লিখছি পিএইচ ইকুয়ালস টু ক্লাস 11-এ পড়া মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+, যেখানে লগ মানে কি অবভিয়াসলি বেস হচ্ছে আমার 10-এ, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H+, এটা হচ্ছে আমার পিএইচ এর ফর্মুলা। পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+, পিএইচ এর ফর্মুলা। আচ্ছা এইবারে দেখি আমাকে কোশ্চেনের মধ্যে কী দিয়েছে, বলেছে হচ্ছে একটা সেল দেওয়া আছে। সেলটা কী দেওয়া আছে, Fe/Fe+2, অবশ্যই বাঁ দিকে হচ্ছে আমার জারণ হয় Fe/Fe+2। কোশ্চেন আমাকে এটা সলিড বলে দিয়েছে। Fe+2 গাঢ়ত্ব কত বলেছে, 0.1 মোলার মনে হয়। Fe+2 গাঢ়ত্ব কত বলেছে, 0.1 মোলার, অবশ্যই 0.1 মোলার, 0.1 মোলার বলে দিয়েছে Fe+2 গাঢ়ত্ব। তারপরে দেওয়া আছে সল্ট ব্রিজ, তারপরে কি বলছে H+, এর গাঢ়ত্ব বলেনি। এক্স মোলার মানে কি, আমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে।
স্ল্যাশ H2 তারপরে হচ্ছে আমার প্ল্যাটিনাম, এইরকম একটা জিনিস দেওয়া আছে। H2 বলেছে গ্যাস আর প্ল্যাটিনাম সলিড এইভাবে দেওয়া আছে। প্ল্যাটিনাম কেন ইউজ করে এটা আমি তুই যখন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পড়েছিলাম দেখেছিলাম। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সময় প্ল্যাটিনাম দেখেছিলাম। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে হ্যাঁ দেখেছিলাম প্ল্যাটিনাম। বার কর দেখি সি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যে ক্লাসে পড়েছিলাম, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে পড়েছিলাম, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পড়েছিলাম, ওখানে প্ল্যাটিনাম লিখেছিলাম H প্লাসের পাশে বা হাইড্রোজেনের পাশে। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড খুঁজে পাসনি খাতার মধ্যে? আগের ক্লাসে পড়েছি। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড খুঁজে পাচ্ছিস না? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। খাতাটা কি তোর না আমার? পাওয়া গেছে খুঁজে? সেখানে প্ল্যাটিনাম লেখা আছে এক্সপ্রেশনের মধ্যে। খুব ভালো কথা। তাহলে প্ল্যাটিনাম কোথায় লিখেছি? শ্রমিক এখনও খুঁজে পাসনি। আমার তো মনে হচ্ছে তুই খাতাটা তোরই না, অন্য কারোর একটা খাতা নিয়ে তুই বসেছি এখানে। খুব ভালো কথা, কর, এরকম চালিয়ে যা। তো প্ল্যাটিনাম হচ্ছে আমার কোথায় এক্সপ্রেশনে কেন ইউজ করে আমার তো জানা আছে প্ল্যাটিনাম। এইবারে আমাকে বার করতে কি বলেছে? H প্লাসের গাঢ়ত্ব। আচ্ছা, আমাকে এই কোষটার ইএমএফ দেওয়া আছে। ইএমএফ এর ভ্যালু কত বলেছে? ইএমএফ এর ভ্যালু কত বলেছে? 0.1745 ভোল্ট। 0.1745 ভোল্ট। এখন এই যে ভ্যালুটা দেওয়া আছে, আরও একটা ভ্যালু কি তোকে বলেছিলাম দেওয়া আছে? গিভেন লিখতো একটা ভ্যালু দেওয়া আছে, গিভেন E0, তোর কাছে কি দেওয়া আছে? E0 Fe+2/Fe Fe+2/Fe equals to -0.44 ভোল্ট, -0.44 ভোল্ট। E0 Fe+2/Fe equals to কত? -0.44 ভোল্ট। এটাও তোর কাছে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। এখন দেখ, তোকে বলেছে কি এই কোষটার ইএমএফ এর ভ্যালু এত। এই কোষটার ইএমএফ মানে কি? এই কোষটা কি আমার স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে? আচ্ছা, কোশ্চেন আমাকে বলেছে 298 কেলভিন, এটা বলে দিয়েছে, কিন্তু আমার গাঢ়ত্ব দেখ, Fe+2 গাঢ়ত্ব কিন্তু আমার 1 মোলার নয় স্বাভাবিকভাবেই। Fe+2 এর গাঢ়ত্ব কোশ্চেনে কত বলেছে? 10⁻⁻1 মানে 0.1 মোলার। তার মানে Fe+2 গাঢ়ত্ব যদি 1 মোলার না হয়, তার মানে এখানে কিন্তু আমার শুধুমাত্র E0 এর ভ্যালু চলছে না। এখানে আমার এখানে কোনটা ইউজ হচ্ছে? যে কোনো গাঢ়ত্বে ইএমএফ। যে কোনো গাঢ়ত্বে ইএমএফ কীভাবে বার করতাম? নান্সড ইকুয়েশন দিয়ে বার করতাম যে কোনো গাঢ়ত্বে ইএমএফ। তাহলে আমি কি লিখবো? এটা নান্সড ইকুয়েশন যদি লেখার চেষ্টা করি, লিখবো, চল নান্সড ইকুয়েশন লিখবো। কীভাবে লিখবো? নান্সড ইকুয়েশন লিখতে গেলে আমাকে ফার্স্টে কি লিখতে হবে? কোষ বিক্রিয়া লিখতে হবে। তাহলে আমি কী করবো? এটা কোষ বিক্রিয়া লেখার চেষ্টা করবো। কোষ বিক্রিয়া কীভাবে লিখতাম? লিখ দেখি কোষ বিক্রিয়া কীভাবে লিখতাম। কোষ বিক্রিয়া কীভাবে লিখতাম? অক্সিডেশন রিয়াকশন। এটার অক্সিডেশন রিয়াকশনটা কী হবে? অক্সিডেশন রিয়াকশন কী হবে এটার? অক্সিডেশন রিয়াকশন কী হবে? অক্সিডেশন রিয়াকশন কী হবে? আচ্ছা, সলিড ব্রিজের কোন দিকে অক্সিডেশন থাকে? এদিক না ওদিক? বাঁ দিকে থাকে অক্সিডেশন, তাই তো? তাহলে অক্সিডেশন রিয়াকশনটা কী হবে? অক্সিডেশন রিয়াকশনটা কী হবে? কি? 2Fe, তারপর বল, আমি লিখছি, তুই বল, আমি লিখবো। 2Fe equals to কি বলছিস তুই? Fe equals to Fe+2 + 2E মাইনাস, তাই তো? ঠিক আছে, এটা খাতা উল্টে বললি, আগেরটা দেখে দেখে বললি। আমি দেখে দেখে বলতে বলেছি আগেরটা? তাহলে পরীক্ষার সময় এগুলো মুখস্থ করে যাবি নাকি? বাঁ দিকের অক্সিডেশন রিয়াকশন এটা, ডান দিকের রিডাকশন রিয়াকশন ওটা। এটা দেখে দেখে বললি, কোনো লাভের লাভ কিচ্ছু হয়নি, কিচ্ছু লাভের লাভ হয়নি। রিডাকশন রিয়াকশনটা আমার কী হবে? আমি আর বোঝাবো না এটা কেন এটা লিখলাম, বহুবার হয়েছে। সারা ক্লাস 12 ধরে কি একই জিনিস বারবার বোঝাবো নাকি? তা তো কোনো দিনই শেষ হবে না সিলেবাসে তো দরকারই নেই যা মনে হচ্ছে, একই জিনিসই বারবার পড়ি। রিডাকশন আমার কী হবে? রিডাকশন রিয়াকশনটা
এইচ অ্যারো দিলাম, দিয়ে এইচ প্লাস টু, এইচ প্লাস টু, তাহলে এইচ প্লাস টুটা কোথায় লিখবো, নিচে না উপরে না মাথায়? এইচ প্লাস টু। আচ্ছা, কোথা থেকে পাচ্ছিস এইচ প্লাস টু আমাকে আগে বল। এইচ প্লাস টু কোথা থেকে পেলি আগে আমাকে সেটা বল। এইচ প্লাস টু কোথা থেকে পেলি আমাকে সেটা বল, নাহলে আমাকে ডাইরেক্টলি বল প্ল্যাটিনামের তো কোনো রোল এখানে আপাতত সেল রিয়াকশনের মধ্যে থাকবে, আমাকে বলে এটা সেল রিয়াকশনটা কী হবে। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে আমাকে বল দেখি, ইকুয়েশন কি হচ্ছে আমাকে বল। এটা লেখা যাচ্ছে না? হ্যাঁ, 2He মাইনাস। আচ্ছা, এগুলো কবে পড়িয়েছি? যেদিন পড়িয়েছি তুই জয়েন করেছিলি, তখন জয়েন করা হয়ে গেছে, কারণ তুই যখন জয়েন করেছিস তখন কেমিক্যাল কাইনেটিক্স পড়ছিলাম, তারপর আমরা ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট করে দিয়েছি। শ্রমিকেরা বলতে পারছিস না, তুহিনও বলতে পারছিস না, কেন? আরে ওই দিন আসিস নি, সব গল্প দিবি না আমাকে, কারণ আমি প্রত্যেক ক্লাসের ভিডিও পাঠিয়ে দিই, তুই লিখিস কি লিখিস না সেটা তোর দায়িত্ব, আমি খাতা এখানে চেপে ধরবো। আসিস কি না আমার সেই গল্প আমার জানার দরকারই নেই, তুই এসছিস কি আসিস নি। হ্যাঁ, এইচ টু প্লাস টুই অ্যারো দিয়ে এইচ, কীভাবে লেখে এই রিয়াকশান, বিজারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া? এটা কি ঠিক আছে আদৌ? বাড়িতে কি পড়াশোনা করছিস নাকি? এখন তো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার চলছে, এখন ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার কেন পড়ছিস আমাকে সেটা বল। তুই এখন তো চলছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি তো পড়ছিস না বাড়িতে, পড়ছিস কি? কেন পড়ছিস না ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার? এখন যে চ্যাপ্টার চলছে সেটা কেন পড়ছিস না? হ্যাঁ, এটাকে ডিউ রেখে দিবি, পরে পড়বি বলে। তুই তো জয়েন করার পরে ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট হয়েছে, তাহলে সেটা কেন পড়ছিস না বাড়িতে? সেটা কেন পড়ছিস না? কি গোলাচ্ছে? আমি তো ইলেকট্রোকেমিস্ট্রি এর ফ্রেশ চ্যাপ্টার স্টার্ট করছি, এর মধ্যে গোলানোর কি আছে? কি রিঅ্যাকশন আছে এর মধ্যে? কি রিঅ্যাকশন আছে? কি রিঅ্যাকশন আছে এর মধ্যে? অর্গানিক রিঅ্যাকশন চলছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? অক্সিডেশন রিঅ্যাকশন, রিডাকশন কি? ওগুলোই দিয়েছে মানে আমি কথা বুঝতে পারছি না, ক্লিয়ারলি কথা বল। ওগুলোই দিয়েছে মানেটা কি? ওগুলোই দিয়েছে মানেটা কি আমি বুঝতে পারছি না কথা। অক্সিডেশন রিডাকশন দিয়েছি মানে তুই তো আমি পড়েছি তো, তুই জয়েন করার পরে, তাহলে তুই পারছিস না কেন লিখতে এগুলো? কেন করছিস না? আর শ্রমিক পাতা উল্টে উল্টে কি দেখছিস? কি হবে রিঅ্যাকশনটা? কি বলছিস শ্রমিক? 2H প্লাস প্লাস 2E মাইনাস অ্যারো দিয়ে H2, 2H প্লাস প্লাস 2E মাইনাস অ্যারো দিয়ে H2 প্লাস 2E মাইনাস অ্যারো দিয়ে হচ্ছে আমার H2। কিভাবে লিখলাম এই ইকুয়েশন? কিভাবে লিখলাম ইকুয়েশন?
অক্সিডেশন হাফ সেল রিঅ্যাকশন, রিডাকশন হাফ সেল রিঅ্যাকশন কিভাবে লিখতাম ভুলে গেছিস? পড়াশোনাটা প্রহসন হয়ে যাচ্ছে, পড়াশোনাটা এটা প্রহসনের মতন হয়ে গেছে, পড়াশোনাটা এটা বোঝা হয়ে গেছে তোদের কাছে পড়াশোনা। ওই জন্য যখন যে চ্যাপ্টার চলছে সেটা তো পড়ছিস কি পড়ছিস আমি তো দেখতে পাচ্ছি কি পড়ছিস না পড়ছিস, আমি কোনো গল্পই শুনবো না। পরের শনিবারে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রির পরীক্ষা আছে, আমি কোনো এক্সকিউজ শুনবো না যে পড়া হয়নি, কোনো এক্সকিউজ আমি শোনার প্রশ্নতেই আসছে না। আমি ইনস্ট্যান্টলি এখান থেকে দাঁড়িয়ে বাড়িতে ফোন করে কথা বলবো। আর পরের শনিবার পরীক্ষা দিতে না আসলে তাকে আসতে হবে, সিম্পল। সবাইকেই বলে দেবো, গ্রুপেই বলে দেবো। অনেক হয়েছে এরকম গোয়েঙ্গচ্ছ ভাব, কেয়ারলেস অ্যাটিটিউড অনেক হয়েছে। কিভাবে ইকুয়েশন লিখলাম সেগুলো আর শেখাবো না, অনেকবার শিখেছি। ক্লাস 12 হলে আমি বের করে দিতাম। আজকে একেই দেরি করে এসেছিস আর বের করে দিচ্ছি না, 10 মিনিট আছে বলে, অন্যদিন আমি বার করে দেবো এখান থেকে, বাড়ি পাঠিয়ে দেবো। পড়াশোনা না করে ফাঁকিবাজি অন্য জায়গায় গিয়ে পড়বি। তাহলে এই হচ্ছে আমার অক্সিডেশন, এই হচ্ছে আমার রিডাকশন। কীভাবে লিখলাম বহুদিন আগে শিখেছি, আর আমি শেখাবো না। টু ইলেকট্রন কেটে যাচ্ছে, তাহলে আমার আলটিমেটলি সেল রিয়াকশন কী হবে? আলটিমেট সেল রিয়াকশন হচ্ছে আমার এটা Fe প্লাস 2H প্লাস, অ্যারো দিয়ে আমি কি লিখছি Fe প্লাস 2H প্লাস, অ্যারো দিয়ে আমি লিখছি কি Fe প্লাস 2 প্লাস H2। এই হচ্ছে আমার সেল রিয়াকশন। আচ্ছা, তাহলে এটার আমার নান্সড ইকুয়েশন কী হবে? নান্সড ইকুয়েশন আমার হচ্ছে বেসিক্যালি এটা, ই সেল ইকুয়ালস টু E0 সেল। E0 সেল কীভাবে লিখবো? এটা E0 সেল কীভাবে লিখবো? ই সেল ইকুয়ালস টু নান্সড ইকুয়েশন কী হবে? ই সেল ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়া, এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়া। ই সেল ইকুয়ালস টু আমার কী হবে? E0 সেল। আচ্ছা, E0 সেলটা কীভাবে লিখবো? এটার E0 সেল কীভাবে লিখবো? E0 সেল কীভাবে লেখে? E0 সেল কীভাবে লেখে? আমি বলছি না আর কেন লিখছি, আমি লিখে ডাইরেক্ট বেরিয়ে গেলাম। মাইনাস কোশ্চেন আমাকে কি বলেছে? 298 কেলভিন, তার মানে আমি কোন ফর্মুলা ইউজ করবো? 0.059/n। এর ভ্যালু কত? ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এর ভ্যালু হচ্ছে আমার 2/10 লগ। সেল রিয়াকশন হচ্ছে আমার এটা, সেল রিয়াকশনের মধ্যে আমার কী যাবে? তার মানে লগ Fe প্লাস 2 কনসেন্ট্রেশন ইন্টু আমার আছে কি H2। কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছি কি H2 হচ্ছে আমার গ্যাস। গ্যাসের জন্য আমি গাঢ়ত্ব ইউজ করি কি, এক ক্লাসে লিখেছিলাম গ্যাসের জন্য গাঢ়ত্ব ইউজ করি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট পার্ট। রিয়াক্ট্যান্ট পার্টে আমার কী আছে? Fe ইন্টু H প্লাস কটা আছে? 2, তার মানে মাথায় উঠে গেলো হচ্ছে 2। এই হচ্ছে আমার গেল ভ্যালু কত হবে? H প্লাস H2 ভ্যালু হচ্ছে 0, আমি মুখস্থ করেছিলাম। E0 Fe প্লাস 2 Fe ভ্যালু কত কত দেওয়া আছে কোশ্চেনে? -0.44। তাহলে বসিয়ে দিলাম ওটা কত? -0.44। আমার হয়ে গেল কত? +0.44। -0.059/2 লগ Fe প্লাস 2 গাঢ়ত্ব কত কোশ্চেনে দেওয়া আছে? Fe প্লাস 2 গাঢ়ত্ব দেওয়া ছিল কত? 0.1। তাহলে Fe প্লাস 2 গাঢ়ত্ব আমি বসাচ্ছি কত? 0.1 লগ Fe প্লাস 2 জায়গায় কত বসালাম? 10⁻⁻1। পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন কোশ্চেনে কত দেওয়া আছে? হাইড্রোজেনের প্রেশার 1 atm ইন্টু 1 ডিভাইডেড বাই Fe সলিড। সলিডের গাঢ়ত্ব কত হয়? নান্সড ইকুয়েশনের ক্লাসে দেখেছিলাম 1 ইন্টু
এইচ প্লাসের স্কোয়ার, এইচ প্লাসের স্কোয়ার এই আমার চলে আসলো। তাহলে এটা কত হচ্ছে 0.44 মাইনাস 0.059/2 ইন্টু লগ 10⁻⁻1 ডিভাইডেড বাই এইচ প্লাসের স্কোয়ার। মানে কি এটা বেসিক্যালি আমার কোন ফর্মেটে গেল, লগ এ বাই বি। লগ এ বাই বি মানে কি আমার কি লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি মানে কি লগ এ মাইনাস লগ বি। তাহলে আমি এটাকে কী লিখতে পারি, মাইনাস 0.059/2 লগ এ বাই বি, তার মানে আমার কী হচ্ছে লগ এ 10⁻⁻1 এটা একটা হবে, মাইনাস আছে বাইরে 0.059/2 লগ এ মাইনাস লগ বি, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই আছে কত হচ্ছে 0.059/2 লগ এইচ প্লাসের স্কোয়ার। এটা হচ্ছে আমার পরেরটা, ভ্যালু বসাবো 10⁻⁻1 মানে কি -1 চলে আসবে সামনে 0.44, -1 চলে গেলো সামনে, তাহলে কত হলো প্লাস 0.059/2 লগ 10 এর ভ্যালু 1 প্লাস 0.059/2 লগ এইচ প্লাস স্কোয়ার মানে কি 2 এর ভ্যালু চলে আসলো সামনে 2 ইন্টু লগ এইচ প্লাস। কোশ্চেন আমাকে দেওয়া আছে এটার ভ্যালুটা কত দেওয়া আছে, ইসেলের ভ্যালু 0.1745। তাহলে এই ইকুয়েশন সলভ করে আমি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এইচ প্লাসের ভ্যালু, এখান থেকে পেয়ে যাবো এইচ প্লাসের ভ্যালু। এই ইকুয়েশন সলভ করবো এদিক থেকে ওদিকে নেবো, দিয়ে আমি পেয়ে যাবো এইচ প্লাসের ভ্যালু। তাহলে ফার্স্ট কোশ্চেনের আমার অ্যান্সার বেরিয়ে গেল। সেকেন্ড কোশ্চেন আমাকে কী বলেছে, সেকেন্ড কোশ্চেন বার করতে বলেছে হচ্ছে পিএইচ। তাহলে পিএইচ ইকুয়ালস টু কী হবে, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। ফার্স্ট কোশ্চেন সলভ করে আমি এইচ প্লাসের ভ্যালু পেয়ে যাবো, ওখানে বসাবো এইচ প্লাস, তাহলে আমার বেরিয়ে যাচ্ছে সেকেন্ড কোশ্চেন পিএইচ এর ভ্যালু। পরের কোশ্চেন একইভাবেই লিখছি। পরের কোশ্চেন লিখছি, তার কোশ্চেন লিখবো না, বই বার কর, বইয়ের মধ্যে মার্ক করি। হ্যাঁ বই বার করে চলে যা। 3.14 3.14 3.14 3.14 আচ্ছা 3.14 কী আছে, 3.14 আছে হচ্ছে আয়নের স্বাধীন বিচরণ পোল হ্রাসের সূত্র। 3.14 মধ্যে কী আছে, আয়নের স্বাধীন বিচরণ পোল হ্রাসের সূত্র। তার আগে আছে হচ্ছে আমার কি, তার আগে 3.13.3 এর মধ্যে কী আছে, দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার পরিবর্তন আছে, দ্রবণের লঘুতার সাথে মোলার পরিবাহিতার পরিবর্তন। আচ্ছা এর মধ্যে ফার্স্ট যেটা আমাকে পড়তে হবে, কোনটা পড়তে হবে, আগের দিন মার্ক করেছিলাম কি এখান থেকে 3.13.3 থেকে, তার আগেরটা মার্ক করা আছে, তার আগের পার্ট মার্ক করা আছে।
3.13.3 এর মধ্যে ফার্স্ট যেটা মার্ক করছি, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা মার্ক করলাম, পুরোটা মার্ক করলাম। তার কারণ কি, ওখান থেকে কোশ্চেন আসবে কি, অসীম লঘুতায় মোলার পরিবাহিতার সংজ্ঞা, ওখান থেকে ওই কোশ্চেন আসবে। ঠিক আছে, তারপরে কি আছে, লঘুতা বৃদ্ধির সঙ্গে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ আছে না। লঘুতা বৃদ্ধির সঙ্গে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ, ব্যাখ্যা আমাকে পড়তে হবে। ব্যাখ্যা আগের দিনের ক্লাসে আমি গ্রাফ দিয়ে পড়েছিলাম। তারপরে চলে যাবে হচ্ছে পরেরটা, যেখান থেকে আজকের ক্লাসে পড়লাম, লঘুতা বৃদ্ধির সঙ্গে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ। আজকের ক্লাসে এই ব্যাখ্যা আমি পড়েছি। নেক্সট 3.14 স্বাধীন আয়নের স্বাধীন বিচরণ, কোলরাসের সূত্র। সূত্রের মধ্যে বেসিক্যালি কোলরাসের সূত্র বলে লেখা আছে, কোলরাসের সূত্র আমি পড়ছি। কোলরাসের সূত্র বলে হেডিং দেওয়া আছে, লেখা আছে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের সূত্র আমার ইম্পর্টেন্ট অবশ্যই। এবং ব্যাখ্যাটাও পড়ে রাখলাম। ব্যাখ্যা মানে কি, বেসিক্যালি ব্যাখ্যা মানে হচ্ছে ওই ম্যাথামেটিক্যাল ফর্মটাকে ভেঙে লিখেছে। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। উদাহরণ 1, 2, 3 তিনখানা আছে, ওই তিনটে রিলেটেডই অঙ্ক আমি আজকের ক্লাসে করেছি, ওই তিনখানা আমি দেখেওছি। তারপরে চলে যাব কোথায়, কোলরাসের সূত্রের প্রয়োগ। বেসিক্যালি ওসব পড়তে হবে না, প্রয়োগ তো আমি অঙ্কের মধ্যেই করলাম। সেকেন্ড ফর্মুলাও আমি লিখেছি, আলফা ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো, ওই ফর্মুলা আমি লিখেছি। আচ্ছা, আর কিছু আমার নেই। এরপরে চলে যাব হচ্ছে গাণিতিক উদাহরণ। এর ঠিক পরেই স্টার্ট হচ্ছে গাণিতিক উদাহরণ। গাণিতিক উদাহরণের মধ্যে